আসিফ নজরুল স্যার পদত্যাগ নিলেন রিজাইন লেটার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। হ্যাঁ, আপনি একদম সত্যি কথাটাই শুনছেন। বা এই যে একটা কানা ঘুষা বা একটা তার পিছনে যে আসলে লেগে থাকা, এইটার জন্যই হচ্ছে তিনি জনগণের কাছে মাপ চেয়ে রিজাইন লেটার মনে করেন দিয়ে দিছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। আসিফ নজরুল প্রথম আলো, ডেইলি স্টার কিংবা রয়ের কাছে তার অনৈতিক কিছু তথ্য উপাত্ত থাকার কারণে একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল, যার নামে স্বৈরাচার হাসিনা বা তার দল কেউ মামলা করে নাই, কেউ হামলা করে নাই। কেন হন নাই? এই কেনর উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার। অবশেষে প্রফেসর ইউনূসের সাথে সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের ঘটনা ঘটল, যেই সময়টার জন্য ডক্টর ইউনূস নিজে অপেক্ষা করেছিলেন এবং তিনি গর্বের সাথে আগেই বলেছিলেন সেই ইতিহাস সৃষ্টি হলো। এটাই প্রথম ঘটল। ডক্টর ইউনূস এটা নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম সেটা ঘটবে, সেটা ঘটেছে। আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে এসেছি। আজকের এই খবরে ডক্টর মোহাম্মদ ইউনূস এর আরো একটা বিশাল সফলতার তথ্য উপাত্ত হাজির করতে যাচ্ছি। বাড়াবাড়ি করবে না, সাইজ করে ফেলবো। ভারত যখন আমাদের বর্ডারে গিয়ে হুমকি দুমকি দিচ্ছে, তখন বাংলাদেশ আমেরিকার সামরিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। আমরা ভারতের পেটে আছি, যারা বলছে তারা এখনো মায়ের পেটে আছে। ভারত আছে অলরেডি চতুর্দিক থেকে তার দুশ্মনদের পেটে, কারণ দুশ্মন সে বানিয়েছে। এই আওতারা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা সমালোচনা সবকিছু আছে ওনাকে নিয়ে, বাট আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ পরিকল্পনা করছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। গেল কয়েকদিন আগে বিশ্বের প্রভাবশালী 100 মুসলিম নেতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসার পর কেউ কেউ বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম 100 মুসলিম নেতার মধ্যে কিভাবে আসলো? তিনি কি বাংলাদেশে ইসলামের শাসন চাচ্ছেন? তিনি কি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাচ্ছেন? অথবা তার যে গ্রামীণ সেন্টার আছে বা আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেখানে কি এদেশে মসজিদ, মাদ্রাসা, তারপর হচ্ছে ধরুন ইসলামিক কৃষ্টি কালচার, এগুলো বিকাশে কোনো কাজ করছেন? অথবা তিনি অনেকে কেউ বলার চেষ্টা করেন ভাই তিনি তো দাঁড়িয়ে রাখেন না, দেখেন দাড়ির সাথে এটা তার ব্যক্তিগত ইস্যু। আবার কেউ বলছেন নামাজ পড়েন কিনা, এটাও তার ব্যক্তিগত ইস্যু। হজ করছেন কিনা, এটাও তার ব্যক্তিগত। তবে যখন প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে মেনশন করা হয়, তো মানুষ আসলে এইগুলা খোঁজে। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। তো এরই মাঝখানে আজকে আরও একটা বিশ্বের সেরা 10 জন ব্যক্তি তার মধ্যে একটা জায়গাতে অবস্থান পেয়েছেন, লাকি 7 হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসুন দেখি কি সেই পদ পেলেন বা কি সেই পদবি পেলেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার, সেই নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তালিকায় 7 নম্বরে রয়েছে ডক্টর ইউনূসের নাম এবং তাকে নেশন বিল্ডার হিসাবে আখ্যা দিয়েছে সাময়িকীটি। নেশন বিল্ডার, তিনি জাতির কি বলা হয় যে অবকাঠামো তৈরি করা নাকি আসলে কি জানি না। বিল্ডার তো হচ্ছে আমরা যেটা বুঝি যে নির্মাণ করা, এখন তিনি জাতির নির্মাণ করছেন, সম্ভবত এরকম কিছু বোঝানো হচ্ছে। তো নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে 2024 সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতাব প্রদান করা হয়। প্রতিবেদন অনুসারে তালিকার শীর্ষে রয়েছেন এখার্ড পেইক, তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে। আর ইউনূস সম্পর্কে বলা হয়েছে 6 দশকের কর্মসূচিতে ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনূসের কাজের মূল ভিত্তি। তো বলা হচ্ছে যে তিনি আমরা যদি দেখি 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই কারণেই নেশন বিল্ডার হিসাবে তার এই পদটা বা খেতাবটা তিনি পেয়েছেন। 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন। তখন বাংলাদেশ ভঙ্গুর একটা রাষ্ট্র। তো সেই থেকে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, তো ওই সময় তার যে লড়াইটা ছিল দারিদ্র্য দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন। এর প্রেক্ষাপটে দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখায় তাকে নোবেল দিয়েছিল। আর এবার এই নেচার নামক বিজ্ঞানের যেই সাময়িকী আছেন তারা তাকে বিল্ডার, নেশন বিল্ডার হিসেবে খেতাব দিয়েছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন। আমরা মনে করি যে এটাও বাংলাদেশের একজন মানুষ হিসাবে তিনি যেই পদটা পেয়েছেন, যেই পদবিটা বা খেতাবটা পেয়েছেন, অবশ্যই এটা জাতির জন্য খুশির। টকশোতে স্বৈরাচার হাসিনা এবং তার দলের বিরুদ্ধে অনেকেই টকশোতে কথা বলেছেন। অন্যতম একজন হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। তো হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট কথা বলেছেন, তাদের অনেককেই জেলে যেতে হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের উপর হামলা হয়েছে, অনেকে দেশে থাকতে পারেন নাই।
মানে ওভারঅল যারাই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তাদের বলা যায় প্রায় সবাইকেই কোনো না কোনো ভাবে শেখ হাসিনা নাজেহাল করেছেন। ইদার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, গ্রেফতার করে জেলে পুরেছেন, গুম করেছেন, ক্রসফায়ারে দিয়েছেন, অথবা তাদেরকে দেশে থাকতে দেন নাই। একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল, যার নামে স্বৈরাচার হাসিনা বা তার দল কেউ মামলা করে নাই, কেউ হামলা করে নাই। তিনি আদৌ তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হন নাই। কেন হন নাই? এই কেনর উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার কোনো যোগ সাজস থাকতে পারে, যেটা ইলিয়াস ভাই বলার চেষ্টা করেছেন। আমি 100% বলছি না, 100% বলছি না যে উনি রয়ের এজেন্ট, বাট আপনি দেড় যুগে তার টকশো খুব ভালো লাগতো, খুব ভালো কথা বলতেন, সরকারের বিরুদ্ধে বলতেন, কিন্তু ওনার মতো তো আরো অনেকেই বলেছেন, কিন্তু তারা তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, গুম হয়েছেন, ক্রস ফায়ারে গিয়েছেন, দেশে থাকতে পারেন নাই। তিনিই একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, যার উপরে কোনো হামলা করা হয় নাই, গুম তো হন নাই, ক্রস ফায়ারে তো যান নাই, এটা দিবালোকের মতো পরিষ্কার। তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়নি, দেশেই থেকেছিলেন। এটা একটা প্রমাণ। এই যুক্তি আপনি আপনার বিবেকের কাছে ফেলে আপনার বিবেকের যে কুষ্টি পাথর সেখানে ঘষার চেষ্টা করেন যে নায়েব আলী ভাইয়ের এই যুক্তিটা আসলে কতটুকু যৌক্তিক। এক। দুই হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি খুবই দক্ষ এবং যোগ্য একজন রাষ্ট্রনায়ক। মানে একেবারে নায়ক বানাই দেওয়া ঠিক না, মানে রাষ্ট্র পরিচালনা করছেন যেহেতু, সুতরাং তাকে রাষ্ট্রনায়ক বলাই যায়, কারণ এর আগেও তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। অতএব রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, যোগ্যতা সবই তার আছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে তিনি একদিনও ওই পদে থাকতে পারেন নাই। মানে যেদিন বলেছেন তার পরের দিনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। একজন উপদেষ্টা নিয়োগ পাওয়ার পরে স্বৈরাচার হাসিনার পক্ষে বা তার দলের পক্ষে কথা বলার কারণে তিনি ওই পদে থাকতে পারেন নাই। সমালোচনার মুখে তাকে ডক্টর ইউনূস সরাতে বাধ্য হয়েছেন। অন দি আদার হ্যান্ড, ফারুকী, বাংলাদেশের সবাই জানে যে ফারুকী একজন অযোগ্য মানুষ, তার কোনো যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনার। এক। দুই হচ্ছে, তিনি স্বৈরাচার হাসিনার দালাল, তেলবাজ এবং উচ্ছিষ্ট ভোগী, তাতে কোনো সন্দেহ নাই। বশির উদ্দিন আওয়ামী লীগের ভোট চোর, স্বৈরাচার আওয়ামী লীগের এমপির ভাই, আকিজবেরির মালিক বশির উদ্দিন। তো এই দুইজনের সাথে যে আওয়ামী লীগের একেবারে ঢলাঢলি, তাতে কোনো সন্দেহ নাই। আমি বোঝাতে চাচ্ছি, ব্রিগেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে তার পদে তিনি একদিনও থাকতে পারেন নাই। সমালোচনার মুখে তাকে সরাতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস। কিন্তু যারা সরাসরি আওয়ামী লীগের দালাল, দেড় যুগ ধরে আওয়ামী লীগের দালালি করেছে, একজন তো আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের এক এমপির ভাই, এবং দুজনের একজনেরও কোনো যোগ্যতা নেই। মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের কাছে তো, মানে সাখাওয়াতের ধারের কাছেও নাই, ব্রিগেডিয়ার সাখাওয়াতের ধারের কাছেও নাই তারা। এক নাম্বার আওয়ামী লীগের দালাল, তেলবাজ, আওয়ামী পরিবারের লোক, আওয়ামী সুবিধাভোগী। দুই নাম্বার কোনো যোগ্যতাই নাই, দক্ষতা তো অনেক পরের ব্যাপার। এই দুইজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নেওয়ার পর সারা বাংলাদেশে এত বেশি সমালোচনা হয়েছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিরুদ্ধে যে সমালোচনা হয়েছিল তার থেকে কয়েক শত গুণ বেশি সমালোচনা হয়েছে। বাংলাদেশের কেউ তাদেরকে চায়নি, তারপরেও বহাল তবিয়তের সেই পদেই তারা এখনো আছে। কেন? এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত শেখ হাসিনা এবং তার দলের পক্ষে কথা বলার কারণে একদিনও পদে থাকতে পারেন নাই, আর তার দলের সরাসরি লোক, তার দালাল, চামচা, তেলবাজ এবং অযোগ্য, এই দুইজন ব্যক্তিকে বসানোর পর সারা দেশে তুমুল সমালোচনা হয়েছে, এখনো হয়ে যাচ্ছে, তারপরেও তারা বহাল তবিয়তে ওই পদেই বসা। কি প্রমাণ করে? বিষয়টা বোঝার চেষ্টা করেন। এরপর আসেন ডক্টর আসিফ নজরুল, তার অতীত কর্মকাণ্ড আর বর্তমান আসিফ নজরুল, এইটা অনেকেই গুলিয়ে ফেলার চেষ্টা করেন। আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ কি? আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ হচ্ছে তিনি একজন বামপন্থী লোক, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, তিনি একজন বামপন্থী মানুষ। মনে রাখবেন, বামপন্থীরা সবসময় ইন্ডিয়া প্রেমিক হয়, বামপন্থীরা সবসময় ইন্ডিয়া ঘেঁষা হয়, ইন্ডিয়াকে পছন্দ করে। বামপন্থীরা সবসময় চীনকে পছন্দ করে, রাশিয়াকে পছন্দ করে, কিন্তু যুক্তরাজ্যকে ঘৃণা করে। এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন ডক্টর আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ। ডক্টর আসিফ নজরুল আপাদ মস্তক একজন বামপন্থী মানুষ। তিনি সারা জীবন জামাতের বিরুদ্ধে লিখেছেন, সারা জীবন জামাতের বিরুদ্ধে লিখেছেন।
শুধু একটা আর্টিকেল তিনি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে লেখেন নাই, অসংখ্য আর্টিকেল লিখেছেন জামাতের বিরুদ্ধে। মাথায় গামছা বেঁধে তিনি পত্রিকায় লেখালেখি করতেন জামাতের বিরুদ্ধে। এই হলো সেই আসিফ নজরুল। কিন্তু গত দেড় যুগে কিছু কথাবার্তা বলতে বলা যায় প্রায় সবসময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছেন, কখনো কখনো বিএনপির বিরুদ্ধে বলেছেন, জামাতের বিরুদ্ধেও বলেছেন, বাট কখনো কখনো জামাতের পক্ষে বলেছেন, আর অল দ্য টাইম বিএনপির পক্ষে বলেছেন। এবং একেবারে শেষ জীবনে এসে তিনি হজ করে এসেছেন। হজ করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়াশোনা করার পর তার ভিতরে একটা চেঞ্জ এসছে, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আগে পড়লেন না কেন, এটা না পড়ে তিনি চরম ভুল করেছেন। তো এই সমস্ত মুখরোচক কথা বলে আসলে আমাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করেছেন। আমরা যারা 100% প্র্যাকটিসিং মুসলিম, হতে পারে জামাত, হতে পারে হেফাজত, হতে পারে চরমোনাই, হোয়াট এভার ইট ইজ, আমরা যারা 100% প্র্যাকটিসিং মুসলিম, মানে তার এই সমস্ত মুখরোচক বক্তব্যের কারণে আমরা তার প্রতি এক ধরনের মানে তার ফ্যান হয়ে গিয়েছি, তার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যে এগুলো আসলে তার কোনো কারসাজি ছিল কিনা, ইলিয়াস ভাই যেটা বলেছেন যে 3 নাম্বার লেয়ার, অর্থাৎ রয়ের সি ক্যাটাগরির দালাল বা এজেন্ট হচ্ছে আসিফ নজরুল। ভারত যখন আমাদের বর্ডারে গিয়ে হুমকি দুমকি দিচ্ছে, তখন বাংলাদেশ আমেরিকার সামরিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক, ঘুমাতে যাওয়ার আগে নিউজটা আপনাদেরকে দিয়েই ভাবছি ঘুমাতে চাই। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ আজ বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইতে শুরু হচ্ছে। সংলাপটি 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানান, সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা দপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। প্রিয় দর্শক, আমি সেই কারণেই শুরুটা করেছি যে ভারত যখন বাংলাদেশের চতুর্দিকে হুরুম ধুরুম মারুম সুরুম করছে, তখন বাংলাদেশ আর আমেরিকা সামরিক সংলাপে বসেছে। এতে করে নরেন্দ্র মোদীর দুতিতে এবার পায়খানা বের হয়ে যাবে। প্রিয় দর্শক, এই কারণে বের হয়ে যাবে যে আমেরিকা যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না। আমরা শেখ হাসিনার আগে এবং পরে আরো কিছু ঘটনা থেকে উদাহরণ পাই যে আমেরিকা যাকে না চায় সে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই কারণে আপনারা কেউ ভাববেন না আমি আমেরিকার চামচামি করছি। আমেরিকার চামচামি নয়, বাস্তব কথাটা বলতে হবে আমাদেরকে। শিয়ালকে শিয়াল বলতে হবে আর ভাগকে ভাগ বলতে হবে। ভাগকে যদি আমি পছন্দ নাও করি, তারপরেও ভাগ কিন্তু ভাগই থেকে যাবে। আমার পছন্দে আর না পছন্দে বাঘের মাংস খাওয়া বন্ধ হবে না। প্রিয় দর্শক, এখানে যা লিখেছেন উল্লেখ, এই সামরিক সংলাপে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সংলাপে বৈশিষ্ট্য ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট বিষয়াদি, দুর্যোগ মোকাবেলা, শান্তি রক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা, নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচিত হবে। প্রিয় দর্শক, কোনো কিছু আর বাদ রাখে নাই, কোনো কিছু আর বাকি নাই, সব আলোচনা এখানে আসবে। 12 তারিখ পর্যন্ত এই আলোচনা চলবে। তারপরে তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশকে আমেরিকা কি সহযোগিতা করছে আর বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কি সহযোগিতা পাচ্ছে। তাই আমরা ভারতের পেটে আছি যারা বলছে তারা এখনো মায়ের পেটে আছে। ভারত আছে অলরেডি চতুর্দিক থেকে তার দুশ্মনদের পেটে, কারণ দুশ্মন সে বানিয়েছে। ভারতের চতুর্পাশে যে দেশগুলো আছে, একটি দেশও ভারতকে ছাড় দিবে না। বাংলাদেশের সাথে চোখটা উপর দিকে করলে সেই চোখ উপড়িয়ে দেওয়ার মতো বহু দেশ অপেক্ষায় দিন গুনছে। ভারত একবার বাংলাদেশকে থাপ্পড় দোক, তারপরে ভারত কত বড় লাথি খা, সেই জন্য ভারত ভালো করে সেই বিষয়টা জানে। সেই জন্য ভারত বাংলাদেশের পাশে হুরুম দুরুম করতে পারে, বাস্তবে বাংলাদেশের আশেপাশেও ভারত আসবে না। এখন আর তার সেই পালিত সেই অপদার্থ সরকার নাই। এখন যিনি আছেন তিনি বিশ্ব দরবারে সম্মানিত। তাই তিনি ভারতের ওই নরেন্দ্র মোদী মূর্খকে চার দোকানে পাঠিয়ে দেবে, সরাসরি ধুতি খুলে তার চা বিক্রি করা লাগবে, যদি না বাংলাদেশের সাথে কোনো ধরনের বেশি বাড়াবাড়ি করে। এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেগান হিসেবে পরিচিত হবেন।
যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো ঘুরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে আনতে হবে। প্রিয় সহযুদ্ধ, আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে, তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম, খুন, হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে। এখন আমরা ভারতকে বলতে চাই, ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না। নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহত রক্ত আমার গায়ে লেগে আছে। আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন নত জানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। আমরা বলতে চাই, ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কসাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেলাসন দিচ্ছে। আমরা গুজরাট কসাইকে বলতে চাই, আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই। ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই, আমাদের যারা সংখ্যালঘু রয়েছে, তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই, কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না। বাংলাদেশের বিপক্ষে যারা, তারাই হচ্ছে সংখ্যালঘু। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।